জানিয়ে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ। সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দেওয়ার আশ্বাস সিটি মেয়রের। সিরীয় সরকারের বিমান হামলায় হুমকির মুখে চলমান যুদ্ধবিরতি, অভিযোগ বিদ্রোহীদের। জেনেভা আলোচনায় রাজনৈতিক সমাধানকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত জাতিসংঘের। এবং পশ্চিম মসুলের 15টি গ্রাম পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। যৌথ অভিযানে শতাধিক আইএস জঙ্গি নিহত। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মার্কিন সমাজে মুসলমানদের গায়ে আলাদা লেবেল লাগানোর তীব্র প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, একজন মুসলমান হিসেবে পরিচয় দিতে তিনিও গর্ববোধ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের ইঙ্গিত দেয় এর প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আই এম এ মুসলিম টু ব্যানারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ক্যামেরায় রিপোর্ট শিহাবুদ্দিন কিসলু। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের সমর্থন জানিয়ে রোববার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দ্য ফাউন্ডেশন ফর এথনিক আন্ডারস্ট্যান্ডিং এবং নাসান্ত্রা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্রের পতাকা হাতে মুসলমানদের সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, মুসলমানদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষের ইতিহাস রচনা করছেন। ট্রাম্প উপলব্ধিও করতে পারছেন না তার এই কর্মকাণ্ড ভবিষ্যতে কত কুৎসিতভাবে দেখা দেবে। বিক্ষোভে প্রবাসী বাংলাদেশিরা একাত্মতা প্রকাশ করে বলেন, ধর্ম বা বর্ণ কারো পরিচয় হতে পারে না। আমরা মুসলমান, আমরা এদেশের নাগরিক, আমাদের তুমি ফায়ার করতে পারবে না। আমাদের রাইট, এই দেশে আমরা থাকতাম। এই জন্য আমি এসেছি to tell Donald Trump and all the administration that আমরা এখানে থাকবো আর আমরা কোনো যাবো না। সমস্ত সিটিজেন, সমস্ত জাতি ধর্মাবলম্বীর লোক একত্রিত হয়েছে এখানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। We are all humans and we should deserve to have human rights just like anybody else. নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও বলেন, বহু জাতি, ধর্ম, বর্ণের সমাবেশই প্রকৃত আমেরিকা, আর অবশ্যই এই আমেরিকাকে রক্ষা করতে হবে। নিউ ইয়র্ক শহরে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমি গর্বের সঙ্গে জানাতে চাই, নিউ ইয়র্ক পুলিশ বিভাগে 900 মুসলিম পুলিশ কর্মকর্তা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একজন নাগরিকের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হলে সব মার্কিনের ওপরই তার আঘাত আসে। ভয়ানক এক অসত্যের উপর ভিত্তি করে মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্যা চেলসি ক্লিন্টন ও তার স্বামী। সোমবার প্রেসিডেন্ট দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের 25টি শহরে নট মাই প্রেসিডেন্ট ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হলে সেখান থেকেই একনায়কতন্ত্রের শুরু হয়, এমনটা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেন। মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। রোববার এনবিসি নিউজে এক সাক্ষাৎকারে গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ হাতিয়ার উল্লেখ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে দিন দিন ব্যক্তি স্বাধীনতা কমে আসছে বলেও আশঙ্কা প্রকাশ করেন ম্যাককেন। একই বিষয়ে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে তার কোনো সমস্যা নেই। এদিকে রোববার ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভে র্যালি করে লাখ লাখ মার্কিন। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের 1 মাস উপলক্ষে তার অভিবাসন নীতি সহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। 7টি মুসলিম দেশের নাগরিক এবং অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। রোববার স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি। একই সঙ্গে ব্রিটিশ সরকারকে ট্রাম্পের ব্রিটেন সফর বাতিল করারও পরামর্শ দেন সাদিক খান। এর আগে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়ার নাগরিকদের 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আদালতের রায়ে তা আটকে যায়।
সিরিয়ায় সরকারি বাহিনীর অব্যাহত হামলা চলমান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে আসাদ বিরোধী বিদ্রোহীদের একাংশ। আর দেশটির প্রধান বিরোধী পক্ষ এইচএনসি বলেছে জেনেভা আলোচনার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, তবে সমাধান চাইলে প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। এদিকে আস্তানা শান্তি আলোচনায় কেবল যুদ্ধবিরতি বিষয়টি গুরুত্ব দেওয়া হলেও আসন্ন জেনেভা সম্মেলনে সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানের জন্য পথ খোঁজা হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্টেফান ডি মিস্টুরা। কাগজে কলমে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি চললেও দেশটির বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে সিরীয় বাহিনীর বিমান হামলা আর দুপক্ষের লড়াই। রোববারও সিরিয়ার অবরুদ্ধ হামা এবং দেরা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েক দফা বিমান হামলা চালায় সিরীয় ও রুশ বাহিনী। অনলাইনে প্রকাশিত ছবিতে হামার উত্তরাঞ্চলীয় একটি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। অপর একটি ছবিতে দেরা শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাতে দেখা যায় রুশ যুদ্ধ বিমানকে। এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সরকারি বাহিনীর এসব হামলার কারণে সিরিয়া জুড়ে চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীদের একাংশ। এসব হামলা আসন্ন জেনেভা শান্তি আলোচনার পরিবেশকে নষ্ট করছে বলেও তারা মন্তব্য করে। তবে শান্তি আলোচনার জন্য নিজেরা পুরোপুরি প্রস্তুত বলে দেশটির অন্যতম প্রধান বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যে কোনো মূল্যে চলমান রাজনৈতিক সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই আমরা জেনেভা আলোচনায় অংশ নিতে যাচ্ছি। পাশাপাশি এটাও বলতে চাই, আসাদকে ক্ষমতায় রেখে সাধারণ সিরীয়দের জীবন তথা পুরো দেশের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। তাই আমাদের দাবি পরিষ্কার, আসাদকে ক্ষমতা ছাড়তে হবে। আগামী 23শে ফেব্রুয়ারি প্রায় একই ধরনের আশাবাদ ব্যক্ত করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আস্তানা আলোচনায় যুদ্ধবিরতির বিষয়টিকে প্রাধান্য দেয়া হলেও জেনেভা শান্তি সম্মেলনে রাজনৈতিক আলোচনা শুরুর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, রাখাইনে সেনা অভিযান বন্ধের পর মিয়ানমারে ফিরতে শুরু করেছে রোহিঙ্গারা। পরিবারের বয়স্কদের নিয়ে আবারও বাংলাদেশে আসার কথা বলছে কেউ কেউ। ইরাকের পশ্চিম মসুলে বড় পরিসরে অভিযান শুরুর পর এ পর্যন্ত 15টি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। অভিযানে অন্তত 100 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। রোববার শহরের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় জঙ্গিদের অন্তত 18টি গাড়ি ধ্বংস হয়েছে। গত বছরের শেষ দিকে সরকারি বাহিনীর অভিযানে মসুলের পূর্বাঞ্চল দখল করা গেলেও টাইগ্রিস নদীর পশ্চিমাঞ্চলে শক্ত ঘাঁটি গেড়ে বসে আইএস জঙ্গিরা। এ অবস্থায় পশ্চিমাঞ্চল দখল করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এরই প্রেক্ষিতে কঠোর অভিযানে নামে সরকারি বাহিনী। তবে পশ্চিমাঞ্চলে কয়েক লাখ বেসামরিক নাগরিক আটকে পড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান বন্ধ ঘোষণার পর দেশটিতে ফিরতে শুরু করেছে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানরা। গত কয়েকদিনে প্রায় 1000 রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে বলে রোববার এএফপিকে জানায় টেকনাফের শরণার্থী শিবিরের এক নেতা। তিনি জানিয়েছেন, যারা ফিরে যাচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ এবং সেখানে ফেলে আসা পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে আসতে তারা ফিরে যাচ্ছেন। এছাড়া রাখাইনে নিজেদের সম্পত্তি অক্ষত থাকায় অনেকে স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন বলেও জানিয়েছেন একজন রোহিঙ্গা নেতা। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমনাভিযানে এ পর্যন্ত কয়েকশো মুসলিম রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 70,000 মুসলিম রোহিঙ্গা। মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার ঘটনায় সোমবার রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে। তবে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তার সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে সন্দেহভাজন এক কোরীয়কে আটকের পর পলাতক আরও 4 জনকে খুঁজছে মালয়েশীয় পুলিশ। এই খুনের ঘটনায় উত্তর কোরিয়া জড়িত বলে আবারও দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পুনরেকত্রীকরণের বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই ঘটনায় জড়িত সন্দেহভাজন 5 জনই উত্তর কোরিয়ার নাগরিক হওয়ায় পিয়ংইয়ংই খুনের নেপথ্যে রয়েছে বলে ধারণা সেউলের। এই ঘটনায় এখন পর্যন্ত এক উত্তর কোরীয় ছাড়াও সন্দেহভাজন আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ইন্দোনেশীয় একজন নারী, একজন মালয়েশীয় এবং অপরজন ভিয়েতনামের পাসপোর্টধারী নারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে খুন হন ন্যাম। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের মেয়র থাকাকালে অর্থের বিনিময়ে পুলিশকে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িতদের হত্যার নির্দেশ দিয়েছিল বলে স্বীকার করেছে এক সাবেক পুলিশ কর্মকর্তা।
সোমবার এক সংবাদ সম্মেলনে একথা স্বীকার করেন তিনি। মেয়রের নির্দেশে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের দুই ভাইকে হত্যার পর অপরাধবোধের পাশাপাশি ব্যক্তিগত নীতিবোধ থেকেই একথা স্বীকার করেন বলে তিনি জানান। পুলিশের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে দুতার থেকে অভিশংসনের ক্ষেত্র তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার সংগঠনগুলো। তবে বিচার বহির্ভূত হত্যার সব অভিযোগ অস্বীকার করেছেন দুতার্তে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশত। মোগাদিসুর দক্ষিণের মদিনা জেলায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি হঠাৎই লোকারণ্য বাজারটির ভেতরে প্রবেশ করলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি গোষ্ঠী আল শাবাবে হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে হামলার নিন্দা জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মেদ। কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি সারের লড়াইয়ের ময়দানে শক্তিশালী বিস্ফোরণে একজন নিহত, অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। শহরের বোল্ডিং নামক এলাকায় প্রাণী অধিকার কর্মীরা সমাবেশের প্রস্তুতি নিল। সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য অবস্থান নেয়। তারা বিক্ষোভকারীদের ঠেকানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে নিহত হন একজন। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় শহরের মেয়র এনডিক পেনালোসা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি তদন্তে জরুরি নিরাপত্তা বৈঠকে ডাক দেন। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ও জড়িতদের ধরতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, মহাশূন্যে রসদ পৌঁছে দিয়ে অক্ষুণ্ণ অবস্থায় পৃথিবীতে ফেরল স্পেস এক্স এর রকেট ফ্যালকন 9। এটি প্রতিষ্ঠানটির ৮ম রেকর্ড। এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে তুষারধস, অন্তত ২৫ জনের মৃত্যু। স্পেনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষ। ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট এবার সরকার গঠন করতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। ২০১৯ সাল পর্যন্ত এই রাজ্য থেকে মোদী সরকারের নাম মুছে যাবে বলেও তিনি জানান। রোববার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন রাহুল। এদিন রাজ্যের ১২টি জেলার ৬৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বিকেল ৫টা নাগাদ রাজ্যের প্রায় ২.৫ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৭ দফার এই বিধানসভা নির্বাচনে নির্ধারণ হবে ৮২৬ জন প্রার্থীর ভাগ্য। তবে ২০১২ সালের মতো এবারও রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। গতবার বিধানসভার ৬৯ আসনের মধ্যে ৫৪টিতে জয় পায় অখিলেশ যাদবের দল। শেষ হাসি কি হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে ১১ মার্চ পর্যন্ত। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রথম দফা নির্বাচনের ফলে এগিয়ে রয়েছেন বামপন্থী নেতা রাফায়েল কোরেয়া। দেশটির ১৩৭ আসনের পার্লামেন্টে কোরেয়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেছেন তার সমর্থকরা। সবশেষ বুথ ফেরত জরিপ অনুযায়ী কোরেয়া পেয়েছেন ৬০% ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গুইলার্মো লাসো পেয়েছেন ৪০% ভোট। দেশটিতে দ্বিতীয় দফার নির্বাচন এড়াতে অন্তত ৪০% ভোট অর্জন করতে হয়। এই নির্বাচনের ফলের উপর নির্ভর করছে গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে থাকা না থাকার বিষয়টি। কোরিয়া বা লেনিন মেরোনো অ্যাসাঞ্জের থাকার পক্ষে অবস্থান নিলেও লাসো জয়লাভ করলে ৩০ দিনের মাথায় তাকে দূতাবাস থেকে প্রত্যাহারের কথা জানিয়েছেন। ফ্রান্সের প্যারিসে পুলিশ বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। হাজার হাজার মানুষ এদিন পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ এক যুবককে যৌন নির্যাতনের শিকার অভিযোগ এনে এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে নামে তারা। এদিকে বেলারুশের সরকারের কর নীতির বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে হাজার হাজার নাগরিক। দেশটির সরকার খণ্ডকালীন চাকুরিজীবীদের উপর কর আরোপের সিদ্ধান্ত নিলে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রোববার গোমেল শহরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। জর্জিয়ার স্বাধীন গণমাধ্যম রুস্তাভি 2 এর বিরুদ্ধে মামলা চলায় এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দেশটির সাধারণ মানুষ। ভারতের মহারাষ্ট্রে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। কারখানার ভেতরে আরো বেশ কয়েকজন আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার মহারাষ্ট্রের ভিওয়ান্দি শহরের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালায়। দমকল বাহিনী জানায়, দুর্ঘটনার সময় কারখানার ভেতরে অন্তত ২০ জন শ্রমিক কর্মরত ছিলেন। এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতের দক্ষিণ কেরালায় স্থানীয় এক চলচ্চিত্র অভিনেত্রীকে অপহরণ এবং শ্লীলতাহানির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার রাতে ব্যক্তিগত গাড়িতে করে ওই অভিনেত্রী কোচি যাচ্ছিলেন। এ সময় মাঝপথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এই ঘটনায় চালক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও তদন্তের অগ্রগতি সন্তোষজনক বলেও জানানো হয়। রকেটের সাহায্যে একটি কার্গো মহাশূন্যে পৌঁছে দিয়ে সেটি অক্ষুণ্ণ অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে এনে রেকর্ড করেছে বেসরকারি রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স। রোববার ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে নাসার রক্ষণাবেক্ষণে ফ্যালকন 9 মডেলের রকেটটি উৎক্ষেপণ করা হয়। 2500 কেজির খাদ্য সরঞ্জাম বহন করা কার্গোটি মহাশূন্যে পৌঁছে দিয়ে মাত্র 9 মিনিটের মধ্যে এটি ভূমিতে ফিরে আসে। স্পেসএক্স ড্রাগন নামের কার্গোটি বুধবারের মধ্যে আইএসএস এর সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে 8মবারের মতো কার্গোবাহী রকেট উৎক্ষেপণের পর বিস্ফোরণ ছাড়াই তা সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনল স্পেসএক্স। গণমাধ্যম জানায়, রকেটটি শনিবার উৎক্ষেপণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে রোববার এই সফল উৎক্ষেপণ সম্পন্ন করা হয়। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে তীব্র তুষারঝড় ও তুষারধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা নিম্ন আয়ের মানুষদের। তুষারধসের কারণে চাপা পড়েছে বহু বসতঘর। এছাড়া মহাসড়কে বরফ জমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুলিশ যৌথ উদ্যোগে সীমিত যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজে নামে। বিশেষত মহাসড়কগুলো পাহাড়ি এলাকায় আটকে পড়া মানুষের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সপ্তাহ আগেই দেশটিতে তুষারধসে প্রাণ হারায় শতাধিক মানুষ। স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা শহরে অব্যাহত ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং পাহাড়ি ধসে আটকা পড়েছেন ওই এলাকার হাজার হাজার বাসিন্দা। শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে অসংখ্য ঘরবাড়িও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়াও পাহাড় ধসের ঘটনায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে শহরটিতে জরুরি অবস্থা জারি করেছেন কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুবাইতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি গলফ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম কোনো ব্যবসায়িক উদ্যোগ। ট্রাম্পের 2 পুত্র এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব দুবাই এর উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দুবাইয়ে যাত্রা শুরু করল ট্রাম্প ব্র্যান্ডের আরও একটি নতুন ব্যবসা। ট্রাম্পের এমন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। একদিকে মুসলিমদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা, অন্যদিকে মুসলিম দেশে বাণিজ্য বিস্তারকে ট্রাম্পের দ্বিমুখী নীতি হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। ভারতের বেঙ্গালুরুতে শেষ হয়েছে প্রতিরক্ষা বাহিনীর 5 দিনব্যাপী দৃষ্টিনন্দন এয়ার শো। শনিবার ছিল এই মহড়ার শেষ দিন। বিশ্বের বিভিন্ন দেশের সমরাস্ত্র যুদ্ধ বিমান নিয়ে এই মহড়ার আয়োজন করে এয়ারো ইন্ডিয়া। এবারের মহড়ায় ভারতের 270টি বিমান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের আরও 279টি বিমান অংশ নেয়। 5 দিনব্যাপী বিমান প্রদর্শনীর শেষ 2 দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। মনোমুগ্ধকর এই এয়ার শো দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ট্রাম্পের মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়ে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ। সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা দেওয়ার আশ্বাস সিটি মেয়রের। সিরীয় সরকারের বিমান হামলায় হুমকির মুখে চলমান যুদ্ধবিরতি। অভিযোগ, বিদ্রোহীদের জেনেভা আলোচনায় রাজনৈতিক সমাধানকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত জাতিসংঘের। এবং পশ্চিম মসুলের 15টি গ্রাম পুনর্দখলের দাবি ইরাকি বাহিনীর। যৌথ অভিযানে শতাধিক আইএস জঙ্গি নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়।